এই সরকার একই সঙ্গে এই বার্তাও দিচ্ছে যে আওয়ামী লীগ যদি রাজনৈতিকভাবে মাঠে নামে তাহলে তাকে মোকাবেলা করবার মতন তাদের সেই পলিটিক্যাল উইজডম বলেন বা পলিটিক্যাল স্ট্রেংথ বলেন বা পলিটিক্যাল কি বলবো পলিটিক্যাল ক্যাপাসিটি বলেন, সেটাও গভর্নমেন্টের নাই। এর বাইরে তো আমি আসলে কেন সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না তার জবাব দিতে পারবো না। কারণ একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন ছিল বাংলাদেশ, সেই সময়ও কিন্তু বঙ্গবন্ধু বাংলাদেশের মাটিতে নেমেই ইন্ডিয়ান আর্মিকে বাধ্য করেছিল চলে যেতে ইন্ডিয়াতে। এটা কিন্তু ওনার একটা বিরাট সাফল্য হিসেবে দেখা হয়, বিরাট সাফল্য। সো সেখানে একটা নতুন গভর্নমেন্ট, বাংলাদেশে কোনো যুদ্ধ হয় নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশ কোনো ওয়ার অবস্থায় এখন নাই, আগেও হয় নাই, এখনো নাই। এরকম অবস্থায় সেনাবাহিনী যারা মানে আমার সবসময় আমাদের সেনাবাহিনী প্রধানকে মনে হয়েছে যে উনি যা বলছেন উনি সেটা মিন করছেন। উনি সত্যি উনি বলেছেন আমি টায়ার্ড, আমি ক্লান্ত হয়ে গেছি এই সিভিল দায়িত্ব পালন করতে করতে। দ্যাট ইজ নট মাই জব। হি ইজ অ্যাবসলিউটলি রাইট, দ্যাট ইজ নট হিজ জব। কিন্তু তাকে এটা করতে হচ্ছে, স্টিল তিনি সেখানে আছেন, স্টিল তিনি সেখানে আছেন, তিনি সেখানে আছেন এবং তাকে এটা করতে হচ্ছে নিশ্চয়ই। এই গভর্নমেন্ট তাকে সেই মানে নিজেরাও সেই ভরসা পাচ্ছে না যে তারা আর্মিকে ছাড়া তারা ল অ্যান্ড অর্ডার কে ঠিক রাখতে পারবে। এবং আমাদের হোম মিনিস্টার ভেরি ইন্টারেস্টিংলি ওনার সকল বিষয় বুৎপত্তি আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। মানে উনি সংবিধান নিয়ে যখন কথা বলেন তখন আমার মনে হয় যে মানে আমাদের মানে সংবিধানের বড় বড় যারা মানে মানে কি বলবো বিশেষজ্ঞ ছিলেন এবং আছেন এখনো, তারাও খুবই থতমত খেয়ে যাবেন। হ্যাঁ, উনি এত ভালো সংবিধান বোঝেন, জানেন। মানে উনি যদি একটু মাটিতে নেমে এসে মানে সংবিধানের বইয়ের থেকে মাটিতে নেমে এসে আইন শৃঙ্খলাটার দিকে একটু তাকাইতেন, যদি মবের দিকে একটু নজর দিতেন, যদি ওনার দলের নেতা কর্মীদের চাঁদাবাজি এবং এলাকায় এলাকায় যে দখলদারিত্ব সেটার দিকে নজর দিতেন, কিংবা ধরুন এই যে হরে দরে কশ্যপ গোত্রের মতন মামলা হচ্ছে হরে দরে, হ্যাঁ, সেগুলোর দিকে একটু মানে নজরদারিটা বাড়াইতেন, তাহলে হয়তো মানে আর্মি ব্যারাকে ফিরে যেতে পারতো, তাহলে হয়তো বাংলাদেশের মানুষ আরেকটু পিসফুলি ঘুমাইতে পারতো, তাহলে হয়তো যারা কোনো দল করে না তারা আরেকটু বেশি নিরাপদ বোধ করতো। আমার কাছে এটাই মনে হয়। মব নিয়ে যখন কথা বললেন তখন আমার মনে আছে যে আপনার সঙ্গে ঢাকায় যখন আমার কথা হয়েছিল সাক্ষাৎকার, আপনি বলেছিলেন যে অন্তর্বর্তী আমি আপনাকে কোট করছি, অন্তর্বর্তী সরকারের কোনো অংশের ইন্ধনেই একটি শক্তি মাঠে ছিল যারা মবের মাধ্যমে অরাজক পরিস্থিতি তৈরি করত। গত 17 মাসে কয়টি মব ভাঙা হয়েছে, কয়টি মাজার ভাঙা হয়েছে, এই একসময় এগুলির হিসাব রাখা কঠিন হয়ে পড়েছিল। কিন্তু আমরা কিন্তু এই অন্তর্বর্তী সরকার চলে যাওয়ার পরও একই রকম ঘটনা দেখছি, একই রকম ঘটনা পাচ্ছে। আপনি ডক্টর ইউনূসের আমলে মবের পেছনে অন্তর্বর্তী সরকারের কোন অংশের ইন্ধনের কথা বলছিলেন, এখনকার ঘটনা এই সরকারের কোন অংশের ইন্ধন কি দেখেন? এখন তো আমরা মানে থানার ভিতরে মব করা হচ্ছে, যেটাতে ছাত্রদলকে আমরা আক্রমণকারী দেখছি। অনেকে বলছেন যে তাদের বিরুদ্ধে মামলাটা পর্যন্ত নেওয়া হচ্ছে না। এই যে ঠিক সমস্যাটা এই জায়গাটাতে খালেদ ভাই, ঠিক এই জায়গাটাতে আমরা একটা ট্রেন্ড সেট করেছে 17 মাস ধরে। হ্যাঁ, যে দাবি আদায় করতে চাও লোক জড়ো করো, কোনো কিছুর মানে কোনো ব্যক্তির কাছ থেকে 10 লাখ 20 লাখ টাকা একবারে নিতে চাও, মব তৈরি করো। কোনো প্রতিষ্ঠানের প্রধান পরিবর্তন করতে চাও, মব তৈরি করো। কাউকে চেয়ার থেকে সরাই দিতে চাও, মব তৈরি করো। এই যে একটা কালচার 17 মাস ধরে আমরা একেবারে মানে সমাজের মধ্যে বৈধতা দিয়ে দিলাম, সেটা থেকে তো চট করে উঠবে না মানুষ যদি না আপনি শক্ত হাতে সেটাকে হ্যান্ডেল করেন। ধরেন খালেদ ভাই, আমি আপনার একটু বলি, 21শে ফেব্রুয়ারি আমার উপর হামলা হয়ে ফুল পায়ে পিষে আমার নেতাকর্মীকে পিটায়া ব্রাহ্মণবাড়িয়ায় এই ঘটনা ঘটছে শহীদ মিনারে ফুল দেওয়ার সময়। আমি বিএনপি কে অলওয়েজ বলি আনস্মার্ট পার্টি। হ্যাঁ, মানে এদের যতটুকু না মানে মানে ইয়ে আছে, ক্যাপাসিটি আছে, কিন্তু সেটাকেও তারা না প্রপারলি পলিটিক্যালি ইউটিলাইজ করতে পারে। ধরেন ওই দিনই যদি স্বরাষ্ট্রমন্ত্রী একদম শক্তভাবে কন্ডেম করে যারা এটার সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় নিত, তাহলে কিন্তু এখন তারা এটাকে পলিটিক্যালি পজিটিভ একটা কালার দিতে পারতো। মানে কিছুটা ক্রেডিট তাদের ঝুলিতে গিয়ে জমা হইতো যে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি। সে আমাদের দলের বাইরে চলে গেছে, সে স্বতন্ত্র এমপি, কিন্তু আমরা তার বিরুদ্ধে হওয়া কোনো অন্যায়কেও মানব না।
It's a very beautiful message from the government side. না, কিন্তু আপনার কিন্তু তারা ব্যাপারে তো কিন্তু বাসটা মানে মিস আমি করলো। আমি একটু ডেভিলস অ্যাডভোকেট হই, আপনার ব্যাপারে এইসব সিদ্ধান্ত নেওয়া তো মুশকিল, কারণ আছে আপনি তো একাই 100, আপনি তো ডিসি সাহেবকে ধমকান, তাকে আঙ্গুল তুলে বকা দেন, তাকে মানে বাদ করে দেন, মানে এখন আসলে একটা স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে বসে থেকে আপনার বিরুদ্ধে আক্রমণটা আপনি ইনিশিয়েট করেছেন কিনা সেইটাও তো একটা, পরের আমি ইনিশিয়েট করেছি, উনি দেন অ্যান্ড দেন বিষয়টা অ্যাড্রেস যদি করতেন, পুলিশকে ফোন করতেন। আর আজকালকার দিনে না খালেদ ভাই, বিশ্বাস করেন, ওই আমার ম্যাজিস্ট্রেটকে বুড়া আঙ্গুল দেখানো যেমন লুকানো যায় না, আবার একই ভাবে ওই আমি আমার কিছু ইনিশিয়েট আমি করলাম কিনা সেটাও লুকানো যায় না। আর বিশেষ করে স্পটলাইটের নিচে যারা থাকে তাদের তো আরো কিছু লুকানো যায় না। সো এইটা বোধহয় এমন কোন রকেট সায়েন্স হইতো না যে ইনিশিয়েটটা কে করলো, কেন হইলো, কোথায় হইলো। এটার ভিডিও ফুটেজ, মানে স্টিল ছবি হাজার হাজার ফেসবুকে ভাষা বেড়াইতেছে। সো আমি জাস্ট বলতেছি কি, এখন আমি ডেভিলস অ্যাডভোকেট হই, মানে বেচারা বিএনপি এটাকে পলিটিক্যালি এনক্যাশ করতে পারতো, কিন্তু বেচারা বিএনপি ওইটুকু মানে হয়তো মনে করছে দরকার নাই, 222টা সিট আছে, তারপরে হচ্ছে যে যারা আছে তারা মামুরা আছে, তারা আপনি একজন, মানে ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই জন্য আমি আমার সংসদের প্রথম দিন বলছিলাম, আমরা ফিজিক্সে ব্রুট মেজরিটি ইজ আ ভেরি ব্যাড সিগন্যাল ফর দি রুলিং পার্টি। আমরা আসলে মানে ইয়া পড়তে গিয়ে আমার এটা প্রায় মনে হয় যে থিটা ক্ষুদ্র বলিয়া ওকে উপেক্ষা করা যায় এখানে, মানে ওইটা। আমি পরবর্তী প্রসঙ্গে যাই। সেই পরবর্তী প্রসঙ্গ হচ্ছে জুলাই সনদ, যে জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এমন কথা আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলতেন, এখন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলছেন, মানে এখন বলছেন, আগে বলেছেন। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিষয়ে আমরা দেখছি সরকার পিক এন্ড চুজ করছে, মানে এই গুম অধ্যাদেশ, বিচার বিভাগের আলাদা সচিবালয়, সংবিধান সংস্কার কমিশন এইসব বিষয় বাতিল করে দিয়েছে। এসব নিয়ে কি বলবেন, মানে জুলাই সনদ নিয়ে আপনার অবস্থান কি? এই সরকার যেমন আপনার একটা খুবই ইন্টারেস্টিং অবস্থান আমি দেখি যে সবাই যখন গণপরিষদের, সবাই বলতে মানে বিএনপি ছাড়া বাকি সবাই যখন গণপরিষদ না মানে সংবিধান সংস্কার পরিষদের জন্য আলাদা একটি শপথ নিল, তখন আপনি সেটা নেন না। কিন্তু জুলাই সনদ নিয়ে কি তাহলে আপনি বিএনপির সঙ্গে আছেন না জামাতের সঙ্গে আছেন, মানে নাকি আপনি? দেখুন খালেদ ভাই, আমি কয়েকটা বিষয়ে মনে করি সুরাহা হওয়া দরকার, এটা জুলাই সনদে থাকুক আর না থাকুক। এক হচ্ছে সকল ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত, এই জায়গাটার পরিবর্তন দরকার। সেটা আপনি প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী পরিষদের ক্ষমতার ভাগাভাগি বলেন, কিংবা আপনি প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার ভাগাভাগি বলেন, এখানে একটা ব্যালেন্স আসা দরকার। এক। দুই হচ্ছে 70 অনুচ্ছেদ কখনোই, আমি যে বললাম যেটা, যে সরকারের সমালোচনা বা সরকারের কোন সিদ্ধান্তের সমালোচনা করার ক্ষেত্রে কখনোই বাধা ছিল না, কিন্তু ভোট দানে বাধা ছিল। এখন যদি কিছু জায়গায় ভোট দানের সেই বাধা তুলে নেওয়া হয়, মানে কিছু জায়গায় বাদ দিয়ে বাকিগুলোতে মানে ভোট দানে কোনো বাধা নাই, হতে পারে। তিন হচ্ছে আমাদের এই যে উইনার টেকস অল এর সংস্কৃতি, এবং প্রতিটা ইনস্টিটিউশনের প্রধান, এখন তো শুধু প্রধান না খালেদ ভাই, এখন একেবারে লেজ পর্যন্ত, মানে মাথা ফ্রম হেড টু টো, প্রতিটা লেয়ারে এক যারা পাওয়ারে থাকে তাদের একচ্ছত্র আধিপত্য। এই জায়গাটাকে সরিয়ে ইনস্টিটিউশন গুলোকে শক্তিশালী করার জন্য, সেটা আপনি বিচার বিভাগ বলেন, সেটা আপনি আমলাতন্ত্র বলেন, সেইটা আপনি পুলিশ বলেন, মানবাধিকার কমিটি, যেটাই হোক, হ্যাঁ, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে শক্তিশালী করা এবং সেখানে মেরিটোক্রেসিকে প্রাধান্য দেয়া, এর বাইরে আসলে আমার মনে হয় যে মানে these are the very basic things যেখানে আমাদের পরিবর্তন আনতেই হবে। কিন্তু আপনার কাছে মনে হয় না যে আপনার বিএনপি চেয়ারপারসন তারেক রহমান, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অনেক চেষ্টা করতেছেন, অনেকে বলতেছেন যে তিনি এত বেশি ক্ষমতা বিলিয়ে দিচ্ছেন যে আসলে সালাউদ্দিন সাহেবের মনে প্রধানমন্ত্রী, তিনি হয়তো মানে তিনি বিভিন্ন জায়গায় তো ক্ষমতায়িত করতেছেন অন্যজনের, মানে এই অভিযোগ আমি করতে, মানে আমার কাছে ভালোই লাগে উনি বসে থাকেন, সালাউদ্দিন সাহেব কথা বলেন, ভালোই লাগে। সালাউদ্দিন সাহেবের ওই যে সংবিধান পড়ানো ও ভালোই লাগে আমার কাছে। তা কিন্তু ঘটনা হচ্ছে যে উনি তো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চেষ্টাই করতেছেন মনে হয়, মানে খোদ সংসদে থাকা অবস্থাতে কথা বলতে ওকে দিচ্ছেন।
খুবই খালেদ ভাই, খুবই লো প্রোফাইল মেইনটেইন করছেন। আমি যদি সরকারকে মানব দেহের সঙ্গে তুলনা করি, মাথা হচ্ছে প্রধানমন্ত্রী। এখন আপনি যদি হাত দিয়ে ভাত না খেয়ে পা দিয়ে ভাত খান, তাহলে একটা লেজে গোবরে অবস্থা হয়ে যাবে না? মানে আইনমন্ত্রীর দায়িত্ব হলো সংবিধানের উপর লেকচার দেওয়া, সেটা যদি স্বরাষ্ট্রমন্ত্রী দেয় তাহলে আসলে আইন শৃঙ্খলাটা কে দেখবে?